আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি রুবেল আহমদ, সহকারী শিক্ষক, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের পাঠ্য বই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে নবম দশম শ্রেণীর বার্ষিক, অর্ধবার্ষিক, টেস্ট, প্রি টেস্ট ও এসএসসি সহ সকল পরীক্ষাতেই এই অধ্যায় থেকে একটি, কখনো দুটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তাই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করি। এই অধ্যায়টিতে মূলত যে প্রশ্নগুলো হয়, অঙ্কগুলো হয়, সেগুলোর সমস্যার সমাধান করতে হলে আমাদের মূল বিষয় সম্পর্কে অবগত হতে হবে। এই মূল বিষয়টি হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে অর্থের সময় মূল্য কী, বা অর্থের সময় মূল্যের ধারণাটা কি। এখানে মনে রাখতে হবে অর্থের সময় মূল্য বলতে এটা প্রাইস নয়, এই মূল্যটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ অর্থের সময় মূল্য হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ আমরা অর্থের সময় মূল্যের ধারণাটাই শুরুতে জেনে নেই। অর্থের সময়গত মূল্য ধারণাতে অর্থের মূল্য সময়ের সাথে সম্পর্কিত এই বিষয়টি বিবেচনা করা হয়। এজন্য ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস পায়। ধারণাটি এমন যে আজকের একটি নির্দিষ্ট পরিমাণ টাকার মূল্য ভবিষ্যতে সেই পরিমাণ টাকার মূল্যের চেয়ে বেশি। আরও সহজভাবে বলতে গেলে ভবিষ্যতে প্রাপ্য 500 টাকার মূল্যের চেয়ে বর্তমানে প্রাপ্ত 500 টাকার মূল্য বেশি। অর্থাৎ আজকের 500 টাকা আর 1 বছর পরের 500 টাকা সমান মূল্য বহন করে না। ফিনান্স অর্থাৎ অর্থায়নে অর্থের সময় মূল্যর মূল বিষয়টি হচ্ছে আজকের 500 টাকার মূল্য অধিকতর বেশি। এই কনসেপ্টটি হচ্ছে অর্থের সময় মূল্য। তবে হ্যাঁ, অর্থের সময় মূল্যের মূল কারণটি হচ্ছে সুদের হার। তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে একই পরিমাণ অর্থ ভবিষ্যতের চেয়ে বর্তমানে প্রাপ্ত হলে তার মূল্য বেশি থাকবে। তাহলে তোমরা বলো তো, তোমার যদি কোনো বন্ধু তোমার থেকে 100 টাকা ধার নেয়, আর যদি সে বলে সেই টাকা 1 বছর পর পরিশোধ করবে, তাহলে আজকের এই 100 টাকা আর 1 বছর পরের সেই 100 টাকা কি সমান মূল্য বহন করবে? অবশ্যই না। কেন না? কারণ আমরা আগেই জেনেছি সময়ের সাথে সাথে বর্তমান যে মূল্য, যে টাকা, সেটার ভ্যালুটা কি হয়, কমে যায়। তাহলে আমরা একটি লেখচিত্রের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো শিক্ষার্থীরা, তুমি যদি তোমার এই 100 টাকা তোমার বন্ধুকে ধার না দিয়ে কোনো ব্যাংকে জমা রাখো, মনে করো তোমার 100 টাকা সোনালী ব্যাংকে জমা রাখবে। ব্যাংক
তোমাকে 10% সুদ দিবে। তাহলে কি হবে, তুমি বন্ধুকে 100 টাকা 1 বছরের জন্য না দিয়ে যদি তুমি ব্যাংকে 100 টাকা 1 বছরের জন্য রাখো, তাহলে সেটা কি হয় দেখো। আমরা যদি একটি লেখচিত্র দেখি, তাহলে এক্স অক্ষ বরাবর বর্তমান মূল্যটা নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর ভবিষ্যৎ মূল্যটা আমরা পাবো। তাহলে আমরা 1 বছরের জন্য যদি ব্যাংকে টাকাটা রাখি, তাহলে 1 বছর পর সেই টাকাটা আমরা কিভাবে পাবো? 110 টাকা। ঠিক একইভাবে আমরা এই টাকাটা যদি 2 বছরের জন্য ব্যাংকে রাখি, তাহলে 2 বছর পর সেই টাকা হবে 121 টাকা। একইভাবে আমরা যদি সেই টাকা 3 বছরের জন্য রাখি, তাহলে 3 বছর পর পাওয়া যাবে 133.10 টাকা। আবার সেই টাকা যদি 4 বছরের জন্য রাখি, তাহলে 4 বছর পর পাওয়া যাবে 146.41 টাকা। একইভাবে টাকাটা যদি আমরা 5 বছরের জন্য ব্যাংকে রাখি, তাহলে 5 বছর পর পাওয়া যাবে 161.5 টাকা। এ থেকে কি বোঝা যাচ্ছে, তুমি যদি তোমার বন্ধুকে এই 100 টাকা ধার দাও, তাহলে 1 বছর পর সে কিন্তু ওই 100 টাকাই ফেরত দিবে। কিন্তু তুমি যদি এই 100 টাকা ব্যাংকে জমা রাখো, তাহলে তুমি 10% সুদ পেয়ে সেই 100 টাকা তোমার জন্য হবে কি 110 টাকা। তাহলে বন্ধুর থেকে 1 বছর পরে যে 100 টাকা পাবে আর তোমার বর্তমান যে 100 টাকা আছে, এই দুইটার মূল্য সমান নয়। কিন্তু ব্যাংক থেকে 1 বছর পর যখন তুমি 110 টাকা পাবে আর সেই বর্তমানে আছে তোমার 100 টাকা, তখন আজকের এই 100 টাকা 1 বছর পর যখন 110 টাকা হয়ে ফেরত আসবে, তখন তার ভ্যালুটা সমান হবে। এক্ষেত্রে একইভাবে 2 বছরের জন্য যদি তুমি এই 100 টাকা ব্যাংকে রাখো, তাহলে 2 বছর পর পাওয়া যাবে 121 টাকা। তাহলে আজকের এই 100 টাকার মূল্যটা সমান হবে কখন? 121 টাকা ফেরত পেলে। এক্ষেত্রে তুমি যদি তোমার বন্ধুকে দাও, তাহলে সে 1 বছর পর তোমাকে কিন্তু এই 100 টাকাই ফেরত দিচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে তুমি কত টাকা কম পাচ্ছ? 10 টাকা। তার মানে দাঁড়ালো আজকের এই 100 টাকার ভ্যালুটা 10 টাকা মূল্যের, এই সমপরিমাণ মূল্যের ভ্যালু কমে গেল। একইভাবে যদি 2 বছরের জন্য তোমার বন্ধু 2 বছর পরে 100 টাকা ফেরত দেয়, তাহলে তোমাকে ফেরত দিবি এই 100 টাকাই, কিন্তু তোমার ভ্যালুটা কমে যাবে টোটাল 21 টাকা। আবার 3 বছর পর যদি সে ফেরত দেয়, একইভাবে তোমার সেই 100 টাকার ভ্যালুটা কমে যাবে 33.10 টাকা। একইভাবে 4 বছর পর 100 টাকা ফেরত দিলে সেই ভ্যালুটা কমে আসবে 46.41 টাকা। আবার 5 বছর পর যদি ফেরত দেয়, তাহলে সেই ভ্যালুটা কমে আসবে 61.05 টাকা। এতে করে কি বোঝা যাচ্ছে যে আজকের এই 100 টাকার ভ্যালুটা যত সময় যাচ্ছে তার ভ্যালুটা কি হয়ে আসছে? কমে আসছে। যদি আমি আমার বন্ধুকে সেটা ধার দেই, তুমি তোমার বন্ধুকে সেটা ধার দাও, কিন্তু ব্যাংকে যদি আমরা নির্দিষ্ট সুদের হারে দেই, তাহলে সেই ভ্যালুর সমমূল্য ভ্যালুটা আমরা ফেরত পাচ্ছি। এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের টাকাটা আমরা কিভাবে বিনিয়োগ করব। এই আলোচনা থেকে দেখা যাচ্ছে আজকের এই বর্তমান 100 টাকার সমমূল্যমান যদি আমরা কাউকে ধার দেই, তাহলে ক্রমান্বয়ে এর ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম, ফিনান্স বলে যে
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস পায়, সেটাই আমরা এখন দেখতে পারলাম। মূলত এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। এই আলোচনা থেকে আমরা অর্থের সময় মূল্যকে যদি সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় মূল্যতার, ক্রয় ক্ষমতার বা মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই অর্থের সময় মূল্য বলে। তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। আমি আবারও বলছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতার বা মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই অর্থের সময় মূল্য বলে। আশা করা যায় অর্থের সময় মূল্য কাকে বলে বা বলতে কি বুঝো কিংবা অর্থের সময় মূল্যের ধারণাটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানব কেন এই অর্থের সময় মূল্যটা জানব, এই ধারণাটা কেন আমাদের থাকতে হবে, অর্থাৎ এর প্রয়োজনীয়তা কি। আমাদের জানা আছে ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও নগদ প্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণের মাধ্যমে আর্থিক সিদ্ধান্তটি গৃহীত হয়। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের অর্থের সময় মূল্যের ধারণাটির প্রয়োগ হচ্ছে। তাছাড়াও অর্থের সময় মূল্য বিবেচনায় আমরা আরও কয়েকটি বিষয় আলোকপাত করতে পারি। প্রথমত সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, তাহলে তোমরা কি জানো সুযোগ ব্যয় কি বা কাকে বলে? হ্যাঁ, অনেকেই জানো আবার অনেকেই জানো না, তারপরও আমি বলছি, একটু মনোযোগ সহকারে শুনো। যখন কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তখন তাকে সুযোগ ব্যয় বলে। বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা একটি উদাহরণ দেখতে পারি। যেমন মনে করো জনাব করিম সাহেবের 10 লাখ টাকা বিনিয়োগের দুটি সুযোগ আছে। তাহলে আমরা প্রথম সুযোগটি কি? প্রথমটি দ্বিতীয়টি। তাহলে জনাব করিম সাহেবের কাছে 10 লাখ টাকা আছে এবং ওনার কাছে দুটি সুযোগ আছে এই টাকাটা বিনিয়োগ করার জন্য। প্রথম সুযোগটি হচ্ছে জমি ক্রয়, যা 10 বছরে দ্বিগুণ হবে। আর দ্বিতীয় সুযোগটি হচ্ছে স্থায়ী আমানত হিসেবে ব্যাংক জমা, যেখানে ব্যাংক 9% সুদ দিচ্ছে। তাহলে 10 লাখ টাকা বিনিয়োগের দুটি সুযোগ, প্রথমটি হচ্ছে জমি ক্রয়, দ্বিতীয়টি হচ্ছে স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে জমা রাখা। করিম সাহেব যদি এই 10 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করেন তাহলে অবশ্যই তিনি ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন না। আবার যদি তিনি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে জমি ক্রয় করতে পারবেন না। এক্ষেত্রে জমি ক্রয় যদি করে ফেলেন তাহলে জমি ক্রয়ের সুযোগ ব্যয়টি হবে এই 9%। আবার যদি ব্যাংকে টাকাটা জমা রাখেন তাহলে সুযোগ ব্যয়টি কত হবে?
এটাই আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? অর্থের সময় মূল্য নির্ধারণের কৌশলগুলোর মধ্যে একটি সহজ এবং বহুল প্রচলিত একটি বিধি হচ্ছে, কৌশল হচ্ছে বিধি 72/n, যেখানে n হচ্ছে সময়। তাহলে আমরা এক্ষেত্রে সুযোগ ব্যয়টা নির্ণয় করতে পারি 72/n। উনি 10 বছরের জন্য 10 বছর পর দ্বিগুণ পাবেন, তাহলে 10 বা 7.2%। তাহলে এক্ষেত্রে ওনার সুযোগ ব্যয় হচ্ছে 7.2%। এখন এই দুটি পার্সেন্টেজের সাথে তুলনা করলে ওনার সুযোগ কোনটি গ্রহণ লাভজনক হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি। উনি যদি জমি ক্রয় করেন, সেখানে 10 বছরে ওনার টাকা দ্বিগুণ হবে, সেক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 7.2%। আর উনি যদি সেই টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে ওনার পার্সেন্টেজ হচ্ছে 9%, অর্থাৎ উনি 9% সুদ পাবেন। তাহলে ওনার জন্য এই 10 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় না করে ব্যাংকে জমা রাখাটাই লাভজনক হবে। এক্ষেত্রেও আমরা অর্থের সময় মূল্যের প্রয়োগ দেখতে পেলাম। আবার দ্বিতীয়ত আমরা অন্য একটি ক্ষেত্রে অর্থের সময় মূল্য প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন। তাহলে তোমরা কি জানো প্রকল্প কাকে বলে? হ্যাঁ, ঠিক আছে। তারপর আমি অতি সংক্ষেপে বলছি, মূলধন বিনিয়োগের প্রস্তাবকেই প্রকল্প বলা হয়। মূলধন বিনিয়োগের প্রস্তাবকেই প্রকল্প বলা হয়। এখন একজন আর্থিক ব্যবস্থাপককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য বিভিন্ন প্রকল্পগুলোর মধ্য থেকে একটি সর্বোত্তম প্রকল্প নির্বাচন করতে মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। এখন এই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি ব্যবহৃত হয়। এর মধ্যে প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি। নিট বর্তমান মূল্য পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কোনো প্রকল্প মূল্যায়ন করতে হলে একটি বাট্টার হার ব্যবহার করা হয়। একটি বাট্টার হার ব্যবহার করা হয়। আবার এই বাট্টার হার নির্ধারণের জন্য অর্থের সময় মূল্য বিবেচনা করে অনেকগুলো প্রকল্পের মধ্য থেকে সর্বোত্তম প্রকল্পটি নির্বাচন করে প্রকল্প মূল্যায়নের মাধ্যমে একটি প্রকল্প নির্বাচন করতে হয়। যেমন একজন ব্যবস্থাপকের কাছে যদি ক, খ, গ 3টি প্রকল্প থাকে, তাহলে ওনাকে এই 3টি প্রকল্প মূল্যায়নের মাধ্যমে যে কোনো একটি বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। তাহলে উনি কিভাবে মূল্যায়ন করবেন? সেই মূল্যায়নের অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি। এই নিট বর্তমান মূল্য পদ্ধতির মাধ্যমে এই 3টি প্রকল্প মূল্যায়নের জন্য একটি বাট্টার হার নির্ধারণ করতে হয়। একটি বাট্টার হার প্রয়োজন পড়ে। এই বাট্টার হার নির্ধারণের জন্যই অর্থের সময় মূল্য বিবেচনা করে অনেকগুলো প্রকল্প মূল্যায়নের মাধ্যমে লাভজনক প্রকল্পটি নির্বাচন করা হয়। আবার তৃতীয়ত আমরা দেখতে পারি ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তাহলে ঋণ গ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রেও অর্থের সময় মূল্যের প্রয়োগ রয়েছে। যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ ঋণ গ্রহণের পূর্বে সেই ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। সেই ক্ষমতা কিভাবে আমরা বিবেচনা করব? কারণ ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে সেই ঋণের কিস্তির পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন
5 বছর মেয়াদি কিংবা 8 বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে সেই ঋণ পরিশোধের কিস্তির পরিমাণও ভিন্ন ভিন্ন হবে। তোমরা দেখেছো আমাদের অভিভাবক কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ আনে, সেটা আবার আমরা সপ্তাহের ভিত্তিতে, মাসিক ভিত্তিতে অথবা 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর সেটা পরিশোধ করি। আবার এই পরিশুদ্ধ টাকাটাও কি সমান হয় না, অর্থাৎ এটার মধ্যেও কি থাকে, ভিন্নতা থাকে। তাহলে অর্থের সময়মূল্য নির্ণয়ের মাধ্যমে কোন মেয়াদে ঋণের কিস্তির পরিমাণ কি হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। আবার ঋণের কিস্তির পরিমাণের উপর ভিত্তি করে কোন মেয়াদে কি পরিমাণ ঋণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযোগী হবে সেটাও নির্ণয় করতে অর্থের সময়মূল্যের প্রয়োগ দেখা যায়। চতুর্থত আমরা বলতে পারি প্রবৃদ্ধির হার। তাহলে প্রবৃদ্ধির হার, যে কোনো ধরনের প্রবৃদ্ধির হার নির্ণয়ের ক্ষেত্রেও আমরা অর্থের সময়মূল্যের প্রয়োগ দেখি। যেমন অর্থের সময়মূল্য প্রয়োগের মাধ্যমে অর্থের সময়মূল্য নির্ণয়ের বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা ঋণের সুদের হার নির্ণয়, আমানতের সুদ, লভ্যাংশ, সঞ্চয়পত্রের সুদ, বিক্রয় বৃদ্ধির হার, তার মুনাফা বৃদ্ধির হার ইত্যাদি প্রবৃদ্ধির হারগুলো আমরা নির্ণয় করতে পারি। আবার পঞ্চমত তহবিল পরিকল্পনা। তহবিল পরিকল্পনার ক্ষেত্রেও আমরা অর্থের সময়মূল্যের প্রয়োগ ঘটিয়ে থাকি। যেমন কোনো একটি প্রতিষ্ঠানের ভবিষ্যতে বড় ধরনের কোনো ব্যয় নির্বাহের জন্য প্রায় দেখা যায় তারা তহবিল গঠন করে থাকে। যেমন পেনশন তহবিল, বিশেষ সুবিধা তহবিল, সম্পদ প্রতিস্থাপন তহবিল ইত্যাদি। এই তহবিলগুলো কিভাবে, কখন, কি পরিমাণ অর্থ জমা রাখতে হবে এবং কোথায় বিনিয়োগ করলে সেই কাঙ্ক্ষিত তহবিলটি গঠন করা যাবে সেটা জানার জন্য, বিশ্লেষণ করার জন্য আমরা অর্থের সময়মূল্যের প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের নবম শ্রেণীর সিলেবাস অনুসারে, পাঠ্য বই অনুসারে আমরা অর্থের সময়মূল্যর গুরুত্ব হিসেবে এই 5টি পয়েন্টকেই গুরুত্ব সহকারে দিতে পারি এবং অধিকতর গুরুত্ব। প্রথমটি আমরা পেয়েছিলাম সুযোগ ব্যয়, দ্বিতীয়টি পেয়েছি প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন, তৃতীয়টি ঋণ গ্রহণ সিদ্ধান্ত, চতুর্থটি প্রবৃদ্ধির হার নির্ণয় এবং পঞ্চমত তহবিল পরিশোধ। তাহলে তোমাদের পরীক্ষায় যদি এই অর্থের সময়মূল্যের গুরুত্ব প্রশ্নটি আসে তাহলে এই 5টি পয়েন্ট উল্লেখপূর্বক সংক্ষিপ্ত বিবরণ প্রয়োগ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আশা করা যাচ্ছে অর্থের সময়মূল্যের গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমি অর্থের সময়মূল্য ধারণা দিলাম, অর্থের সময়মূল্যের গুরুত্ব আলোচনা করলাম। অর্থের সময়মূল্যের গুরুত্বে একটি কথা বারবার এসেছে যে অর্থের সময়মূল্য নির্ণয় করার পদ্ধতি বা কৌশল বা প্রয়োগ। তাহলে অর্থের সময়মূল্য নির্ণয় করতে হলে কয়েকটি বিষয় বিবেচ্য করা হয়। এখন আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানব। অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়। তাহলে অর্থের সময়মূল্য নির্ণয়ের জন্য আমরা 6টি বিষয় বিবেচনা করি। প্রথমেই হচ্ছে বর্তমান মূল্য, যাকে আমরা পিবি দ্বারা প্রকাশ করব। 2 নম্বরে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যাকে আমরা এফবি দ্বারা প্রকাশ করব। 3 নম্বরে হচ্ছে সুদের হার,
আই দ্বারা প্রকাশ করব। 4 নাম্বার হচ্ছে মেয়াদ, কাল বা সময়, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। 5 নাম্বার হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। 6 নাম্বার হচ্ছে কিস্তির পরিমাণ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তবে হ্যাঁ, সুদের হারকে আমরা আর দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এখানে বর্তমান মূল্য কি? কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলা হয়, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্যকেই বর্তমান মূল্য বলা হয়। তাহলে ভবিষ্যৎ মূল্য এফবি, ভবিষ্যৎ মূল্য এফবি কি? বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে সুদ সহ যে মূল্য হবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফবি। আর সুদের হার আই অথবা আর, আমরা আগেই জেনে এসেছি যে 100 টাকার 1 বছরের যে সুদের পরিমাণ হয় সেটাই হচ্ছে সুদের হার বা বার্ষিক শতকরা হার। এক্ষেত্রে সুদের হার দুটি হয়, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, দুইভাবেই সুদের হার হয়। তারপর বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি ব্যাংক থেকে গ্রহণ করি ঋণ হিসেবে, অথবা আমরা যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করি, তাহলে এই বিনিয়োগকৃত অর্থ থেকে অথবা ব্যাংক থেকে গৃহীত ঋণের বিপরীতে আমরা যদি যে সুদ প্রদান করব সেটা যদি বছরে একাধিকবার প্রদান করতে হয়, তাহলেই সেটা বার্ষিক চক্রবৃদ্ধির হার সংখ্যা এম দ্বারা প্রকাশ করব। তারপর কিস্তির পরিমাণ, আমরা যে পরিমাণ সংক্ষেপেই বলি যে বছরে একাধিকবার সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদান কি। অর্থাৎ আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, তাহলে এই গৃহীত ঋণের কিস্তি বছরে যদি আমরা একাধিকবার প্রদান করি, সেক্ষেত্রে কিস্তির পরিমাণকে এ দ্বারা প্রকাশ করব। ঠিক একইভাবে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি বছরে একাধিকবার এই নগদ আন্তঃপ্রবাহ ঘটে, সেক্ষেত্রেও আমরা এটাকে কিস্তির পরিমাণ এ দ্বারা বিবেচনা করব। অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বা আমরা পরবর্তীতে যে কৌশলগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলা এই গাণিতিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে এই 6টি বিষয় আমাদেরকে প্রয়োগ করতে হবে, জানতে হবে। আমরা আগামী ক্লাসে যখন এই অর্থের সময় মূল্যের সূত্র দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করব, তখন এই বর্তমান ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। সুদের হার, সরল মুনাফা, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমি এই ক্লাসে 3টি বিষয় আলোচনা করলাম। একটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা, 2 নাম্বার হচ্ছে অর্থের সময় মূল্যের গুরুত্ব, 3 নাম্বার হচ্ছে বিবেচ্য বিষয়। আশা করি এই 3টি টপিক সম্পর্কে তোমরা মোটামুটি একটি ভালো ধারণা পেয়েছ এবং তোমাদের পাঠ্য বইয়ে বিষয়গুলো আরও উল্লেখ করা আছে, সেগুলোর সহায়তা নিয়ে, ক্লাসটির সহায়তা নিয়ে আর একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করবে। এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজটা হলো যে বাড়ির কাজ অর্থের সময় মূল্য বলতে কি বুঝো, এর গুরুত্ব আলোচনা করো। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা শিখে খাতায় লিখে আমাদের এই ইউটিউব অথবা এই ফেসবুক
এই স্কুলের ফেসবুক পেজের কমেন্ট বক্সে তোমরা পিকচার তুলে দিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা পাঠিয়ে দিতে পারো, আমরা দেখে মূল্যায়ন করে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এখন নিয়মিত অনলাইন ক্লাস পরিচালিত হবে। প্রতিদিন 3-4টি ক্লাস আমরা এই রেকর্ড করে সেগুলো আমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেল ও স্কুলের ফেসবুক পেজে সেগুলো আপলোড করা হবে, শেয়ার করা হবে। আশা করব তোমরা নিয়মিত সেগুলো দেখবে, সেগুলোতে অংশগ্রহণ করবে এবং নিয়মিতগুলো শিখবে। কারণ আমাদের সরকারি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে পড়াবো, সেই প্রশ্নগুলোর উপরই পরবর্তীতে তোমাদের মূল্যায়ন নেওয়ার চেষ্টা করব বা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। তাই খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলা যে কোনো স্যার ম্যাডাম যে বিষয়গুলো আলোচনা করবেন সেগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা বুঝবার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। আগামী ক্লাসে এই অধ্যায়ের অন্য কোনো টপিকস নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।